জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান, চরমপন্থী হিন্দু সংগঠনকে কেন বাংলাদেশ হাইকমিশনের সামনে আসতে দেওয়া হয়েছে। এবারে জানিয়ে দিব তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো 2 কেবিন ক্রুকে। আরও জানাবো বিমানবন্দরে নামলেই তারেক রহমানকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়। এদিকে হাদির খুনিরা 6 ঘন্টার মধ্যে কিভাবে পালালো, জবাব চান জামায়াতের সেক্রেটারি। আরও জানাবো প্রথম আলো ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার, বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সব শেষে জানিয়ে দিব ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছে, শঙ্কা কাটেনি, বলছে রিজভী। এতক্ষণে শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। চরমপন্থী হিন্দু সংগঠনকে কেন বাংলাদেশ হাইকমিশনের সামনে আসতে দেওয়া হয়েছে, দিল্লির বিবৃতি। দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেস নোট সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে ঢাকা। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের বক্তব্যের জবাবে এ প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনের পরিবার হুমকি ও ঝুঁকি বোধ করছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে, এর প্রমাণ নেই, কিন্তু আমরা শুনেছি হুমকি দেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশ মিশনের অবস্থান কূটনৈতিক এলাকার ভেতরে, খুবই নিরাপদ স্থান। সেখানে হিন্দু চরমপন্থী এলাকার মধ্যে আসতে পারবে কেন? আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত্যাশিত নয়। তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন, তার সঙ্গে সংখ্যালঘু নিরাপত্তাকে একসাথে করে ফেলার মানে হয় না। যাকে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ অবিলম্বে এ ব্যাপারে অ্যাকশন নিয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যেভাবে এটিকে উপস্থাপন করা হয়েছে এটি গ্রহণযোগ্য না। আমরা মনে করি নিরাপত্তার স্বাভাবিক যে নিয়ম আছে সেখানে তা ঠিকমতো পালন হয়নি। তবে মিশনের নিরাপত্তার বিষয়টি তারা দেখার কথা জানিয়েছে, আমরা সেটি নোট করেছি। এর আগে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়েছিলেন। তারা ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে সেখানে উপস্থিত হন, স্লোগান দেন এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো 2 কেবিন ক্রু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা 2 কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন জুনিয়র পারসার মোহাম্মদ সওগাতুল আলম সওগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে 25 ডিসেম্বর বৃহস্পতিবার। সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দুজনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দুজন নিয়মিত শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন। এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। এই ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। বিমান সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে 2 জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পারসার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। বিমানবন্দরে নামলেই তারেক রহমানকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয়। নির্ধারণ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান হতে চলছে নির্বাসিত জীবনের। কাটা হয়েছে উড়োজাহাজের টিকিট, হাতে পেয়েছেন ট্রাভেল পাস, এখন শুধু দেশের মাটিতে পা রাখার অপেক্ষা। 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপি নেতা তারেক রহমান। তার প্রত্যাবর্তন ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রকাশ পাচ্ছে শঙ্কাও। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার পর
উদ্বেগ আরও বেড়েছে। দলীয় সূত্রগুলো বলছে সব রাজনৈতিক নেতা যাতে নিরাপদে থাকে সে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না, তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তা নিয়ে বিশেষ কোনো ঝুঁকির তথ্য নেই, তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাদির খুনিরা 6 ঘন্টার মধ্যে কিভাবে পালালো, জবাব চান জামায়াতের সেক্রেটারি। ওসমান বিন হাদির খুনিরা হামলার 6 ঘন্টা পর কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল, এমন প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন দেশবাসীর প্রশ্ন কেন সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারল না, সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কি করছে। গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ওসমান বিন হাদির হত্যাকারীদের সহযোগিতাকারী কেউ লুকিয়ে আছে কিনা তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। রোববার দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াত ইসলামীর উদ্যোগে রাজধানী ঢাকার মগবাজারের আল ফালা মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলের সভাপতির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের অকুতোভয় বিপ্লবী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি শির উঁচু করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি একজন অত্যন্ত সৌভাগ্যবান শহীদ। গোলাম পরোয়ার আরও বলেন তার শাহাদাতের পর দেশবাসী তার অনেক বক্তব্য টিভি চ্যানেল সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শোনার সুযোগ পেয়েছেন। তার বক্তব্যে আমরা দেখতে পাই তিনি বারবার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আল্লাহ তার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। আজ তার দুনিয়া ও আখিরাতের জীবন সার্থক হয়েছে বলে আমরা মনে করি। প্রথম আলো ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেটা আমাদের জন্য লজ্জার। এটা কোনোভাবেই আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশনের বার্তা প্রদান এবং গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে এ মত বিনিময় সভার আয়োজন করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন এখানে সরকারের দায়িত্ব ছিল সবচাইতে বেশি। আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন, এমন প্রশ্ন রাখেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন আরও বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরও শুনেছি 1-2 ঘন্টা পরে তারা সাড়া দিয়েছে, সেটা কেন? তাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব। নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন কিছুদিন যাবৎ গণমাধ্যমকে চিহ্নিত করে টার্গেট করে হামলা করতে দেখছে। কিছু স্থাপনায় ঠিকানায় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, এজন্য সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছে। এগুলো আরও কঠোর হস্তে দমন করতে হবে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আরও বলেন দেশ নিয়ে গণপ্রত্যাশা, গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। পূর্ণ গণতন্ত্র চায় বাংলাদেশের সব মানুষ। গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিকরণ করতে চায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য সেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি বলছে বিএনপি নেতা রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন ফ্যাসিবাদী শাসনামলে দেশ একটি ঘন কালো অন্ধকার সময় পার করেছে, যেখানে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছেন। তিনি বলেন মতামত ও বক্তব্যের কারণে কারোর উপর হামলা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ফ্যাসিবাদোত্তর সময়েও এমন ঘটনা গভীর উদ্বেগের জন্ম দেয়। রোববার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক মত বিনিময় সভায় তিনি সব কথা বলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশনের বার্তা প্রদান ও গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে এ মত বিনিময় সভা করে বিএনপি। রিজভী বলেন শফিক রেহমানের মতো বর্ষিয়ান সাংবাদিকদের যেভাবে জেলে নিয়ে যে আচরণ করা হয়েছে সব কিছু মিলিয়ে ফ্যাসিবাদের আমলে একটা ঘন কালো অন্ধকারের সময় পার করেছি। প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছে। এখনও যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসছে তা আমাদের ভাবিয়ে তুলছে। একজন তরুণ নেতার এমন মৃত্যুর আমরা প্রতিবাদ জানাই, আর কথার কারণে জীবন দিতে হবে এটা মেনে নেওয়ার মতো না।